চিঠি কল্যাণী অতি পালি আশীর্বাদ নিও। চিঠিতে তুমি লিখেছ ভূতের তোমার ছোট্টবেলার সে গানটা তো মনে আছে? আরে ছোটবেলায় আমরা দুজন গাইতাম। ও সেই মোদের মিলন গীতি। কবু ভুলো না। আমার সবই মনে আছে। তাহলে ওই গানটি আমাকে একবার শোনান আমার। তুমি গাবে? হ্যাঁ গাবো। মোদের মিলন গীতি, মোদের মিলন গীতি, কবু ভুলো না। ব্যথা দিয়ে ও গো মিলন চলে যেও না। ব্যথা দিয়ে ও গো মিলন চলে যেও না। মোদের মিলন গীতি, মোদের মিলন গীতি, কবু ভুলো না। ব্যথা দিও গতি সরে ব্যথা দিও Oh
কোনোদিন আমার অবাধ্য হবে এটা আমি ধারণাই করতে পারিনি। বাড়িতে একজন অতিথি এসেছে, কোথায় তার সঙ্গে 2-1 ঘন্টা গল্প করবে তা নয়, না না, ওটা আমি কিছু মনে করিনি। খেলাধুলা মানুষের জীবন দরকার। তোমার সঙ্গে পরিচয় করে দে। শঙ্কর গাঙ্গুলি তোমার দাদার ছেলেবেলাকার বন্ধু, বাপ মায়ের একমাত্র ছেলে। যদিও বাবা মা কেউ বেঁচে নেই, বিয়ে পাস করে পাটের ব্যবসা করছে। কলকাতায় 2খানা বাড়ি আছে। এক কথায় যাকে বলে বড়লোক। নমস্কার। বড্ড লাজুক এবং খুব আবদারে। আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ না, এর নাম হচ্ছে মিলন, মালার ছেলেবেলাকার বন্ধু, বুঝলে? আর ছেলেবেলা থেকেই দুজনের খুব ভারী ভাব। একেবারে শহরে কি মিলন, আজও কি কানামাছি খেলছিল নাকি? হ্যাঁ, খেলছিলাম। বুঝলে শঙ্কর, হ্যাঁ, বলুন বলুন। মালা হচ্ছে আমার মামরা মেয়ে। ওকে 4 বছর রেখে ওর মা মারা যায়। সেই থেকে ওকে আমি নিজের হাতে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে এত বড় করে তুলেছি। আমি একদিনই বুঝতে পারছি। পারবে পারবে শঙ্কর, তুমি সবই বুঝতে পারবে, কারণ তুমি হচ্ছে বিদ্বান বুদ্ধিমান ছেলে। আমি বড় দুঃখী। যুগের সঙ্গে তাল মিলে চলার মতো প্রচুর অর্থ আমার আছে, তবু যেন আমার কিছুই নেই। মালার তবু স্নেহময় পিতা আছে, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। বাবা, ছোটবেলায় বাবা মা মারা গেলেন। মামার বাড়ি থেকে লেখাপড়া শিখলাম। সংসারে ভাই ভর বসতে আমি বিয়ে পাস করলাম। অপদার্থ, আগে বলে যাও। ব্যবসা এখন ভালো রোজগার হচ্ছে, বিদেশেও পাট চালান দিচ্ছি। জানোয়ার, আগে আমার বলছে তোমাকে বলছি না, বলছি আমার ছেলে বিপ্লবকে। 3-3বার পরীক্ষা দিলে অথচ পাস করতে পারবে না। আর রোজগার কোন চেষ্টা আছে ওর? যাক সে কথা। বলছিলাম কি বাবা, হ্যাঁ বলুন বলুন। আমার মেয়ে বাবাকে তোমার কেমন লাগলো? আরে না না, লজ্জার কিছু নেই। এই যুগের ছেলে মানে নিজের বলতে যখন তোমার বলছি যে তুমি নিজের জিনিস নিজেই পছন্দ করে নাও। ওটা আপনি ঠিক করুন। অভিভাবক বলতে যখন আমার কেউ নেই, আপনি শুধু মালার বাবা নন, আমার বাবা। আমি বড় সুখী হলাম রে বাবা। ঠিক এমনি নম্র স্বভাবের একটা ভালো ছেলে আমি মালার জন্য খুঁজছিলাম। ভগবান সে আমার আশা পূর্ণ করেছে। আর জানো, মালাও খুব বড় ঘরে থাকা সামলাতে পারবে না। চলো বাবাজি চলো, মালা বোধ হয় আমাদের জন্য জল খাবার নিয়ে বসে আছে। আমি তোমার ভালোর জন্যই বলছি মা। আপনাকে কিছু বলতে হবে না, ভালো মন্দ বুঝবার যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাকে শিক্ষিতা জেনে ভেবেছিলাম তোমার বেশ বুদ্ধি আছে, এখন দেখছি আছে অহংকার আর রাগ। যা করলে মানুষ নিন্দে করে তা করা কি উচিত? এই পল্লী গ্রামের অশিক্ষিত মানুষ যা করলে, যেভাবে চললে আমার সুখে করবে, সেইভাবে চলতে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না।
কলেজে পড়া বড় ঘরের মেয়ে এই গ্রামে অনেক আছে, কই তারা তো তোমার মতো চলাফেরা করে না। শিক্ষার নামে তুমি কুশিক্ষা পেয়েছ, নইলে যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে সেই মহিতকে আমারই মুখের উপর জঙ্গলি ভূত বলেছ। জঙ্গলি ভূত বলবে না তবে কি বলবে? যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে মারুন। আমি পিঠ পেতে দিচ্ছি, মারুন মারুন বলছি। মেয়েরা যে এত নির্লজ্জ বেহায়া হয়, তোমাকে না দেখলে আমি তা বুঝতাম না মা। এখনো নিজেকে সংযত করার চেষ্টা করো। যে পথে চলছো সে পথ সুখের নয়। বেশ হয়েছে। এখন এখন আর আমি সুখ চাই না, এখন শাস্তি হলে আমি বাঁচি। তার মানে কেন মানেটা বুঝতে পারলেন না? যা খুশি আপনি তাই ভেবে নিতে পারেন। হ্যাঁ, ভেবে নিতে পারেন। নতুন করে আর ভাবতে হবে না মা। 2 বছর আগে যেদিন এদের কোটে বিয়ে করার সংবাদ পেলাম, সেই দিনই আমি ভেবে রেখেছি আপনার দূরদৃষ্টি আছে দেখছি। অনেক কিছু ছিল মা। যদি মেয়ের মতো, তুমি যদি আমাকে মায়ের মতো ভালোবাসতে অনেক কিছুই পেতে, কিন্তু তুমি আমায় বুঝতে পারলে না মা। চিন্তা করে দেখো, কায়েস্তের মেয়ে, তবু তোমাকে ঘরে তুলে নিতে আমি কোনো সংকোচ করিনি। তার প্রতিদানকে রুরু ব্যবহার। তুমি শিক্ষিতা, তুমি শহরের মেয়ে, তুমি কিছুতে এই পরিবেশে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছো না। এত বোঝাচ্ছি, কি বুঝাতে চান? কি? বিয়ের পর কি আমি আপনাদের কিনা দাসী হয়ে গেছি? গোয়ালি ঢেকে কাপড় পরে হুজুর খেতে খেতে আমাকে পথ চলতে হবে, তাই না? আর কারোর সঙ্গে গল্প করা যাবে না, ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে হবে। বসে থাকতে তো বলিনি, যত খুশি মেয়েদের সঙ্গে গল্প করো। পুরুষের সঙ্গে গল্প করলে বুঝি নারী ধর্ম রসাতলে যায়? দশজনের সঙ্গে পরিচিত হওয়ায় নিজের উদার মনের পরিচয়। আর থাকে তো এই অস্ফলনে আপনি এই শহরের মর্ম কি বুঝবেন? আরে সব জানবেন কি করে আপনি? আশ্চর্য! আমি আমি হচ্ছি একটা মাটির ঢিলা। মেয়েরা মাটির ঢেলা মা। বাপের বাড়িতে থাকে এক রূপে, আবার শ্বশুর বাড়ি নিজেকে গড়ে পিঠে অন্য রূপে রূপান্তরী করে। তুমি নিজের দিকটাই ভাবছো, কিন্তু কিন্তু আমার মোহিতের উদারতার কথা তুমি একবারও কি ভেবেছো? সে তোমাকে কি চোখে দেখে আর তুমি তাকে কি চোখে দেখো? আমার কথা ছেড়ে দাও। আমাকে তোমার ভক্তি শ্রদ্ধা করতে হবে না, কিন্তু কিন্তু স্বামীর প্রতি কতটুকু স্ত্রীর কর্তব্য তুমি করেছো? সহ্য! এই সমস্ত প্যান-প্যানে নিয়ে আমার একদম অসহ্য! মোহিত আবার ফেলে দেবার মতো ছেলে নয়। হতভাগা নিজের জালে নিজেই ফেসে গেছে, এখন শুধু ছটফট করেছে আর আমাকেও জ্বালাচ্ছে, আমাকেও জ্বালাচ্ছে। মনে হয় ভাতটা মাছ খানা উল্টে খেতে যাবে। নাকি শাশুড়ি না সারা
ছিল তা আমি বলে দিয়েছি, ইচ্ছে করলে তুমি গ্রাম পঞ্চায়েতে ডাকতে পারো। পঞ্চায়েতের মধ্যমণি যখন আপনি, তখন ওই পঞ্চায়েত আমার পক্ষে রায় দিবে না। তাহলে এখন কি করতে চাও? এত নিষ্ঠুর আপনি হবেন না ঘোষাল কাকা। অতগুলো টাকা অস্বীকার করে আমাদের এই সংসারটা ভাসিয়ে দেবেন না। মা নিজে আপনাকে টাকা দিয়েছে। 100 বার বলেছি টাকা দেয়নি, তবু বলছো টাকা দিয়েছে। আচ্ছা, আমি কি এই বুড়ো বয়সে মিথ্যে কথা বলতে পারি না বলা উচিত? ঘোষাল কাকা, কোনো কথা আমি শুনতে চাই না। অজ্ঞান মাসের মধ্যে সমুদয় টাকা যদি না দিতে পারো, যে 11 বিঘা জমি আমি তোমাদের খেতে দিয়েছিলাম, সেই 11 বিঘা জমি ধান কিন্তু আমি কি বলে গিয়ে কেটে নিয়ে যাব। দেখি ঠেকাও কি করে। বলছো টাকা দিয়েছো, আচ্ছা টাকা যে দিয়েছো তার কি কোনো প্রমাণ আছে? অর্ধেক টাকা আপনি না দিলে এভাবে ভিটে বাড়ি ভোগ করতে দিচ্ছিলেন কেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধর্মের মুখ যে বুঝলে আমার প্রতিবেশী না খেয়ে মরবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আমি তোমাদেরকে এতদিন খেতে দিয়েছিলাম। কিন্তু তোমার আর তোমার ভাইয়ের জঘন্য আচরণের জন্য দয়া, ধর্ম সবকিছু না মন থেকে একেবারে উবে গেছে। এতই অপরাধ করেছে আমরা দু ভাই। বুঝতে পারছো না করেছো কিনা? তোর থেকে একটা বাজারের মেয়ে। ঘোষাল! একটু সংযত ভাষায় কথা বলুন। এসব হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে কথা বলতে আসবেন না। খোঁজ গল্প করতে আসেনি বাবাজি। টাকা, সুদের টাকার জন্য টাকা দেয় এসেছি। অজ্ঞানের মধ্যে সমুদায় টাকা দিতে না পারলে ওই জমি ধান কিন্তু আমি কেটে নিয়ে যাব। অজ্ঞানের মধ্যে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ঘোষাল কাকা। তাহলে 11 বিঘা জমির ধানও কিন্তু আমার দেওয়া সম্ভব নয়। এই যে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, কি হলো? কথা বলছো না যে? আর আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না বলে দিচ্ছি। হয় এক্ষুনি আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, আর আর না হলে তুমি এখান থেকে আমাকে অন্য কোথাও রেখে এসো। বলি, কি হয়েছে? আমার মাথা হয়েছে, আমার মাথা। এখানে কি মানুষ বাস করতে পারে? আচ্ছা, আমরা কি মানুষ নই মা লক্ষ্মী? আপনার সঙ্গে আমি কথা বলছি না। জানা নেই, শোনা নেই, মাঝখানে আশ্চর্য। বর্তমান যুগে এমন জায়গাও আছে, আমি তা কল্পনাও করতে পারিনি। ছি! এই, আমি তোমাকে যা বললাম তোমার মনে থাকে যেন কথা। শোনো, এর একটা ফয়সালা হওয়া না পর্যন্ত আমি এক গ্লাস জলও খাবো না বলে নিয়ে যাচ্ছি। এদিকে তাকাও, কথাটা তোমার মনে থাকে যেন আমি লাস্ট বার বলে গেলাম তোমার। রাধে কৃষ্ণ বলমন, রাধে কৃষ্ণ বলমন। এই তোমার শিক্ষিতা আধুনিকা সুন্দরী বউ। বাহ 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 বাহ। দেখেও শান্তি, শুনেও সুখ, ভেবেও একেবারে আনন্দ পাচ্ছি। ঘোষাল কাকা,
আমার কিছু টাকার দরকার। আপনি আপনি জমি কিনবার একটা খরিদ্দার দেখুন। আমি ওই জমি বিক্রি করে সমস্ত টাকা আপনি শোধ করে দেবেন। ভিটে বাড়ি বিক্রি করে না 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 না, ভিটে বাড়ি বিক্রি করে তো তোমার দেনা শোধ হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, এতে আশ্চর্য হবার কি আছে? না বোঝার মতো আমি তো কোনো বাক্য প্রয়োগ করিনি। ধ্যান নোটের টাকাটা তো ভেবেছ, কিন্তু সেই টাকার সুদ, ওই যে কি বলে গিয়ে, সুদ তো বেড়ে বেড়ে অনেক হয়ে গেছে। তাহলে বাবাজি সব টাকা যেন অগ্রাণ মাসের মধ্যেই আমি ফেরত পাই, নইলে কিন্তু ওই 11 বিঘে জমির ধান আমি আমার লোক দিয়ে কেটে নিয়ে যাব। মানুষ মানুষ যে এত বিশ্বাসঘাতকতা করতে পারে তা আমি ভাবতেই পারছি না। এখন এখন উপায়, আমি এখন কি করব? সামান্য বেতন পাই, তা থেকে এত টাকা এত শীঘ্র দেওয়া সম্ভব না। কিন্তু ওই অগ্রাণ মাসের মধ্যে টাকা না দিলে জমির সত্ত্বেও যে থাকবে না। এখন আমি কি করব? তুমি কি ঠিক করলে? দীপালি, তোমাকে করো জোরে অনুরোধ করছি, এখন আমার আর সহ্য হচ্ছে না। তুমি তুমি দয়া করে সীমার বাইরে যেও না দীপালি। সীমার বাইরে যেতে তোমরা এবং তোমার মা আমাকে বাধ্য করেছে। দীপালি, তোমাকে এনে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়নি যাতে তুমি ওই আগুনে জ্বলে পুড়ে মরছো। মেয়েদের মেয়েদের এত স্বেচ্ছাচারিতা হওয়া ভালো নয়। তোমাকে বিয়ে করেছি আমি এই পক্ষের নাম ডুবাতে। বিয়ের আগে সে কথা তোমার ভাবা উচিত ছিল। আরে ভাবা তো অনেক আগেই উচিত ছিল, আমি যা ভাবিনি। এখন এখন তার বেঁধে লাভ নেই। এমনি করে পদে পদে যে আমাকে অপমান হতে হবে আমি আমি স্বপ্নেও ভাবিনি। এই, খুব যে চেটাং চেটাং কথা বলছো। কোনোদিন তোমাকে কোনো কিছু বলবো না ভেবেছিলাম, এই দুদিনেই তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছো। এই, এখন কি করবে বলো? বলো বলো। আমি তুমি যখন এরকম পাগলামি শুরু করছো, আমি ঠিক করেছি তোমাকে নিয়ে ওই কলকাতায় চলে যাব। এখানে রেখে আমি আর লোক হাসাতে চাই না। ওই কলকাতায় গিয়ে কিন্তু একটি কথা মনে রেখেতে পারি, এই কি কথা? কলকাতায় গিয়ে আমি ওই শ্বশুরের গণগৃহ হয়ে ঠিক থাকতে আছে, পারবো। ঠিক আছে। শ্বশুরে গরম হয়ে তোমাকে থাকতে হবে না। তুমি ভালো দেখে কলকাতার মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া নেবে। বিয়ে করেছো আর বউকে এই সেভাবে রাখতে পারবে না। বেশ, তাই হবে। কিন্তু তুমি দয়া করে এই দুদিন আমার মায়ের মনে কোনো কষ্ট দিও না দীপালি। তুমি আমার মায়ের কথা মতো চলবে দীপালি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশ 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 বেশ। চন্দনটা বলে ওটাই ঠিক হবে। আর দুদিন তো ওটা আমরা মানিয়ে নিতেই পারবো। ঠিক আছে? হ্যাঁ, শোনো, কিন্তু হ্যাঁ, দুদিনের বেশি যদি 3 দিন হয় তাহলে আমি কিন্তু ওর অনুক্ষেত্র বাঁচিয়ে ছাড়বো।
নারী, কি কি ভুল আমি করেছি। সারা জীবনেও যে এই ভুলের সংশোধন হবে না। দাদা, আরে মিলন, আমি আমি যে তোর কথাই ভাবছি না মিলন। তোকে আমি কয়েকটা কথা বলবো। শুনলে যে অনেক দুঃখ পাবি রে মিলন, কিন্তু বিশ্বাস কর, স্বেচ্ছায় এ আঘাত আমি তোকে দিচ্ছি না। দাদা, অনেকেই তোকে ভুল বুঝে, আমি না রে মিলন, আমি তোকে ভুল বুঝি না। আহা, কোনদিন ভুল বুঝবো না, কারণ আমি তোর অন্তরটা জানি রে মিলন। বড় ভাগ্যে তোর মতো ভাই ভাই রে মিলন। ওসব কথা থাক দাদা, কি বলতে চাও তুমি তাই বলো। মিলন, আমি ঠিক করেছি তোর বৌদিকে নিয়ে আমি কলকাতায় যাব। ঠিক করেছি তো। কলকাতায় যাবে কেন দাদা? তোর বৌদিকে নিয়ে এই গ্রামের নানা স্থানে নানা কথা ছড়িয়ে পড়ছে। আর তোর বৌদির স্বভাব তো তুই জানিস। কোনদিন শুধরাবেও বলে মনে হয় না। ওর কাছ থেকে তোরা কোনো আঘাত পেলি, সেই আঘাত যে আমার দ্বারাই দেওয়া হবে, আমার দ্বারাই দেওয়া হবে। দাদা, শহরের ঝড়মরানি থেকে হঠাৎ পল্লী গ্রামে এসে পড়ায় বৌদি অমল করছে দাদা। দুদিন পর দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমি বৌদিকে বুঝি দাদা। না রে মিলন, তাতে কোনো ফল হবে না। চেষ্টা আমি অনেক করেছি, আরে গ্রামের লোক হাসিয়ে কোনো লাভ নেই। মিলন, তুই আমায় ভুল বুঝিস না রে মিলন। তাছাড়া কলকাতায় যে এখন আমাদের সবাইকে যেতে হবে, তাই আগে থেকে কলকাতায় যেতে হবে কেন দাদা? একটু আগে ওই ঘোষাল কাকা এসেছিল। ওই শুয়ারের বাচ্চা ভক্ত ঘোষাল তোমাকে কি বলে গেছে দাদা? অঘ্রাণ মাসের মধ্যে সমস্ত টাকা না দিলে জমিতে আমাদের সত্য থাকবে না। অথচ ওই অঘ্রাণ মাসের মধ্যে এত টাকা দেওয়া যে আমাদের পক্ষে সম্ভব নয়। অবশ্য আমি আপ্রাণ চেষ্টা করব
জমিতে দখল না দিলে ওই শুয়োরের বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখবো না দাদা। আরে মিলন, হাঙ্গামা করতে যাসনি। অতটা বিশ্বাস করা আমাদের মোটেও উচিত হয়। আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে বলে আমরা মুখ বুঝে সহ্য করবো দাদা। শয়তানি করে আমাদের জমি জমা সব কিছু কেড়ে নিয়ে যাবে, আমরা এত সহজে তাকে আমি ছাড়বো না দাদা। মিলন, ওদের এখানেই থাক দাদা, সে যা চায় আমরা দু ভাই মিলে আপ্রাণ চেষ্টা করে তার অভাব আমরা ঘুচাবো। তাহলে বৌদি আর আমাদের অবাধ্য হবে না দাদা। আমি কিছুতেই ছেড়ে দেব না। তাই শয়তানকে আমি এমন শিক্ষা দেব যাতে সে কোনোদিন আর এই সোনাডাঙ্গার মানুষে ক্ষতি না করতে পারে, আর জমিও দখল না করতে পারে। মিলন, তুমি দেখে দিও দাদা, তুমি দেখে দিও। মিলন, আমি ভক্ত ঘোষালকে এমন শিক্ষা দেব যে জীবনেও সে ভুলতে পারবে না দাদা। আরে মিলন, ছেলে মানুষ রাগের মাথায় কি করে বসে তার কোনো ঠিক নেই। না না, ওকে ফিরাতেই হবে। মিলন, মিলন, মিলন। এবার তুমি যেতে পারতা হে দাদা। উদ্দেশ্য হবে কি? বিদায় হ্যাঁ, এমনি বেড়াতে। একা একা আসতে বাবা নিষেধ করেছে। আমি থোড়া থোড়া বুঝতে পারা হয়। এখন তুমি যাও। বাড়িতে হামকো থোড়া भी দরকার আছে। তুমি এখন অন্য কোথাও ঘুরে এসো। देख माला, तुझको कुछ बोलना है, পরে बलो। এখন তুমি যাও। लेकिन बहुत दरकारी আরে কথা। এখন তুমি ঘুরে এসো। বাবা সেটা তো তোরই ব্যাপার। আরে সেটা আমি পরে শুনবো, এখন তুমি অন্য কোথাও ঘুরে এসে যাও। মালা, শোনো না, আবার শুনলে তোর জন্য ভালো হতো আমার মালা। এখন ভালো মন্দ শোনার সময় নেই, তুমি এখন যাও। আরে আর শোন না তুমি এখন যাও না। মালা, কি? বাবা রে বাবা, কি করবো? যার জন্য আসলাম তার তো কোনো দেখা নেই। দিদি আবার কোথায়? এত বড় আম বাগানের মধ্যে কোথায় খুঁজবো বলো তো? আম গাছে কেবল বল ধরেছে, এখন তো ফল ধরেনি। বউ কথা কও। বলতেই তো এসেছি মশাই। জানো, বাবাকে আজ আমি বড্ড ঠকান ঠকিয়েছি। এই কিরকম? বাবা বুঝলি, বাবা দাদা সে ছেলেবেলা বন্ধুর সঙ্গে গল্প করছিল। আমি বাবাকে বললাম আমি একটু দাদার সঙ্গে বেড়াতে যাচ্ছি। তারপর বিপ্লবকে টানতে টানতে এখানে নিয়ে এসে আবার তাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ, এই শোনো, বাবা আমাকে কি বললো জানো? কি বললো তোমার বাবা, বলো। বললো ওই মিলন, বুঝলে, ওই মিলনের সঙ্গে বেশি মেলামেশা করো না। বললো ওই শঙ্করকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। বাবা কি বুদ্ধি বলো তো? ওই শালা আজও যায়নি। আহা, যাবে কি?
ওই লোকটা না ভারী অসভ্য। আমার দিকে পিপি 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 করে তাকায় আর পিপি মিটমিট করে হাসে। ছলে ছুতে আমার গা ছোঁয়ার চেষ্টা করে। শোনো, এই তো কার বলা নেই কওয়া নেই, হঠাৎ আমার ঘরে গিয়ে হাজির। শালা সভ্য তো আরে অসভ্য মানে বিশাল অসভ্য। দাদার বন্ধু তাই আমি ওকে কিছু বলিনি। ওর লোকে হলে আমি দু কথা শুনিয়ে দিতাম। তোর শুনিয়ে দেওয়া উচিত ছিল রে মালা। হারামজাদা ছুচোকে চৈতর কোথাকার। আমি হলো ওর আমি না, আমি না। যাকেও সব কথা রে মালা। কি কথা বলবো? এদিকে আয়। তোর আর আমার কথা। এই জগতে শুধু তুই আর আমি রে মালা, আর কেউ নয়। এই শোনো, তা কোত্থেকে শুরু করবো? সেই ছোটবেলা থেকে। ছোটবেলায় তুমি আর আমি বল বউ খেলতাম। আরে না না, ওসব নয়। যা হয়ে গেছে তা নয়, যা হবে। তাহলে তুমি বলো, আমি তো বলতে পারবো না। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো তোর মতো গুছিয়ে কথা বলতে পারবো না। যা পারো তাই বলো। তাই নাকি? হ্যাঁ, তাহলে শোন। বলো। আরে আমার কাছে আয় মালা। শোন, বলো। তোকে আমি বিয়ে করে বাড়ি নিয়ে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। এই এই সোনারাঙা গায়ে একটা হইচই পড়ে যাবে। তারপর? সবাই বলবে মিলন আর মালার মিলন হয়েছে। তুই সিঁদুরের টিপ পরে সারা বাড়ি ঘুরঘুর ঘুরঘুর করবি, সারা সংসারে কাজ করবি, করবো। রাঁধবি, জল তুলবি, মায়ের সেবা যত্ন করবি। আর আমি তাই চেয়ে চেয়ে দেখবো রে মালা। আর ভাববো এই গায়ের সেরা বউ আমার বউ মালা। তারপর? আর তোমার আমার এই প্রেম সারা জীবন অমর হয়ে থাকবে। নিশ্চয়ই। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে দিও, জেনে তুমি আমার প্রাণের চেয়ে তুমি আমার প্রাণের চেয়ে যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। সেই প্রেম আমাকে
সবই তো হলো, তারপরে কি হবে তাই বলো। হ্যাঁ, আমি চাষের কাজ কাম ছেড়ে বাড়ি চলে আসবো। তারপর এই তুই আমাকে খেতে দিয়ে পাশে বসে একখানা পাতা পাতা না পাখা দিয়ে বাতাস করবি। হ্যাঁ, পাতা দিয়ে বাতাস করবার কি বলবো জানো? কি বলবে? তোমার হাত পাতার বাতাসে পান দিয়ে আসে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। তোমার হাত পাতার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। হ্যাঁ, এটাও হলো রে মালা। এরপর কি হবে জানোস? আরে আমি কি বলবো, তুমি বলো। এই ধর, চাষাবাদ করে আমরা একটু একটু করে জমি বাড়াবো, ধান হবে, পাট হবে, আলু হবে, তাই এই দেখে শোনো, পাট হবে, আলু হবে, আলুর দাম কম, রসুন কিনতে হবে। আরে রসুনের সবকিছু দাম হবে, সবকিছু হবে। কাঁচা মরিচও আমরা বিক্রি করি। এই বেগুন, মূলো, হ্যাঁ, সবকিছু হবে। তাই বিক্রি করে আমরা একদিন বিরাট বড় লোক হয়ে যাবো রে মালা। এই সুন্দর দেখে একটা কোঠা বাড়ি বানাবো, তুই মনের মতো করে সংসার করবি। তারপর আরে আরো অনেক কিছু রে বানা। হ্যাঁ, কিছুদিন পরে না একটা হবে। হয়েই তো গেল। কি হয়েছে? ও, পড়ে গিয়েছো? এ হবে হবে ওই, আরে হবে মানে কি হবে? হ্যাঁ, হবে। আরে হবে কি? বেগুন, আরে না, এখনো বুঝতে পারোনি? পাট, এ তোমার আমার বিয়ে হলে কি তারপরে কি হবে তুমি বোঝোনি? কি হবে? হবে, দেখবে যখন তোমার আমার বিয়ে হবে, কিছুদিন গেলেই তোমার কোলে ওয়া ওয়া আসবে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, তাড়াতাড়ি তো। হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকবে আর তোমাকে মা বলে ডাকবে। আহ, উফ, শুনেও যে আমার কি আনন্দ হচ্ছে, বুকের ভিতরে খালি টিপ 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 করছে। তাই নাকি? হ্যাঁ। সেই সৌজন্যে তুমি আমাকে একটা গান শোনাও তো বাবা। আবার? এটা তো খুশির সংবাদে সবাই তো একটা সারপ্রাইজ দেয়, সেই Surprise? সারপ্রাইজ দাও। তোমাকে নিয়ে আমি কি করব? সুখের সংসার করব, ঘর বাঁধবো, আর সেই সংসারে তুমি থাকবে, আমি থাকবো, আর আমাদের ছোট্ট বাচ্চা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা,
হয়েছে, কিন্তু জানিস মালা, আমাদের এই আনন্দ হয়তো নিরানন্দে পরিণত হবে। কেন মিলন? আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। আমাদের মিলনের মাঝে অনেক বাধা, অনেক ব্যবধান। অনেক বাধা, অনেক ব্যবধান। ব্যবধান দেখে তো আমি তোমার সঙ্গে মেলামেশা করিনি মিলন। মন দেয় নেওয়ার পালা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আজ কেন তুমি এ কথা বলছো? যে আমি ভাবতে শিখেছি রে মালা, আজ যে আমি বুঝতে শিখেছি, তাই তো আমি ভাবি এই পথ চলাই হয়তো আমার সার হবে। মিলন, আরে মালা, তার জন্যই তো আজ আমি নেশা করি। তোকে হারানোর ব্যথা আমি যে সইতে পারবো না রে মালা, কিছুতেই সইতে পারবো না। আর তোকে জীবন সাথী রূপে পাওয়াও যে আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব মিলন? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড়লোক বলে, আমি আমি অর্থ প্রতিপত্তি কিছুই চাই না। আমি চাই শুধু তোমাকে মিলন। তুমি তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী। মালা, আমি যে নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি মিলন। তোমার হাসিতেই আমার হাসি, তোমার দুঃখেই আমার দুঃখ। তুমি যদি আমাকে পাতার কুটিরে রাখো, সেই পাতার কুটিরই হবে আমার কাছে স্বর্গভূমি। একেই বলে নির্ভেজাল প্রেম, খাঁটি প্রেম, বিশুদ্ধ প্রেম। বাহ, বাহ, দুজনের চিন্তা একই সূত্রে গাঁথা, দুজনের হৃদয় মিলা। আহা! দেখেও শান্তি, শুনেও সুখ, ভেবেও আনন্দ। তুমি কখন এলে? কেন? টু, হ্যাঁ, সেই থেকে আপনি আপনি একটা ভাই না? রসিক। কেন হব না? এককালে তোমাদের মতো বয়স তো আমার ছিল। হ্যাঁ, আজও আছে। কিন্তু তোমার এইভাবে লুকিয়ে আসার কারণ কি? দেখতে কি দেখতে? চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন তার মানে মানিয়ে তুমিও মোহিতের মতো ঠকবে কিনা তাই বুঝতে। না বাবা, মালা আমাকে নিয়ে তুমি ঠকবে। মোহিতের বউয়ের জন্য তোমার মা কত সুখে আছে তা সবাই জানে, কিন্তু মালা মালা নিশ্চয়ই তোমার মাকে সুখী করবে। আমি যে তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম ভক্ত ঘোষালের সঙ্গে তুমি থেকে তোমার যে এত ভাব, এত ভাবনা প্রীতি, চাই। আর তুমিও তার মতোই হবে। আরে না না, ভাবনা চাই। আর ভাবটি সাথে বিপদে আপদে টাকাটা শিখে গেছে। মনে মনে ওই ভক্ত ঘোষালকে আমি ঘৃণা করি। ওর মতো জঘন্য শয়তান এই সোনা ডাঙায় এক তোমাদের সম্পত্তিটুকু গ্রাস করবার জন্য কত বুদ্ধি আর তোমাদের টাকাটার ব্যাপারে আমি কত বললাম, ঘোষাল মোহিত মিলনের ন্যায্য দেওয়া টাকাটা অস্বীকার করুন। অস্বীকার করুন। শুনলে আমার কথা, শুনলে সারা আমার কথা। টাকা অস্বীকার করলে আমি তাকে রেহাই দেব না। দাদার পড়ার খরচ আর ওই বাদুরদের সঙ্গে মামলা চালাতে যে টাকা খরচ হয়েছিল, ওই জমি ঘোষালের কাছে বাধা দেওয়া হয়েছিল। জানিস, দাদা চাকরি পেয়ে অর্ধেকেরও বেশি টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। আর শয়তানটা বলছে এক পয়সাও নাকি পায়নি। পেয়েছে কিনা
আমিও দেখে নেব, তবে আমার নাম মিলন। একদিন তারি ফারি খেয়ে গিয়ে ইচ্ছা ধোলাই দেব না। দেবো বাবাজি দেবো, তোমার ওই আক্রোশের কিছু অংশ যেন আমার ভাগে না পড়ে। যদি ভক্ত গোসালের সঙ্গে জানোই তো বাবা। ওই রকম মেলামেশা করেন আর যদি চালাকি করার চেষ্টা করেন, তাহলেও আপনিও বাদ যাবেন না। আহা বাবাজি, এই তুমি কি কথা বলছো? ও ছয়, কিন্তু আমি তো ভালো মানুষ। আমি সাথে আছেন, জানোই তো বাবাজি, আমি একেবারে সাদা সিধে মানুষ। তা আপনার কথার ধরনেই বুঝতে পারছি। হ্যাঁ, বুঝবে বই কি বাবাজি, নিশ্চয়ই বুঝবে। তুমি যে শিক্ষিতা বুদ্ধিমতী। কথাটা একটু আপত্তিকর ধরনের হলো না বাবা? কি বলবে বাবাজি? হুয়া কামাটি হিয়া আর হিয়া কামাটি হুয়া করাই আমার সবাই সাদা সিধে মানুষটার নামে এত বড় একটা বদনাম দিন দেবে দেবে। এ তো তোমার দোষ, যুগের দোষ, সরলতার যুগ আনবে। আমি সরল ভাবে সরল মনে বলি, আর তোমরা মানে এই যুগের নব্য ছোকরারা তা গরল ভেবে না। হরি হে দীনবন্ধু, মানুষের মনের বিশ্বাস কোথায় সরালে প্রভু, কোথায় সরালে? দাদা চল, আর দরকার নেই এই বাগানে থাকার, এবার বাড়ি চল, কাজ শেষ। আরে কি? তোকে আর মিলনকে আমি কয়েকটা কথা বলতে চাই। আজ কদিন হলো বলবো বলবো ভাবছি, কিন্তু আমি আর বলতে পারছি না। কি কথা দাদা? সে কথা শুনলে তোরা যে ধৈর্য রাখতে পারবি না, পারবো দাদা, পারবো। কিন্তু আমি সাহস পাচ্ছি না তোদের ছিন্ন ভিন্ন করে ফেলতে। একটা বিরাট ঝড় আসছে। ঝড়? কি কি সেই ঝড় দাদা? বাবা তোর বলো বলো দাদা, কি? দাঁড়াও, আমি তা বলতে পারবো না। সে কথা শুনলে তুই যে পাগল হয়ে যাবি। দাদা হয়তো ধৈর্য হারিয়ে আত্মহত্যা করবি। বলো দাদা, কি এমন কথা? একটিবার বলো। বাবা বাবা তো সে কথা আমি এখন বলতে পারবো না, পারবো না। বিরহ দাদা চল বোন, বাড়ি ফিরে চল। কিন্তু দাদা কথাটা কি সেটা তো বলবে। আমি আমি এই মুহূর্তে তা বলতে পারবো না বোন। আমি বলতে পারবো না। তুই বাড়ি চল, আমি তোকে সব বুঝিয়ে বলবো। চল, চল বোন, চল। আচ্ছা, ঝড় ঝড় মানে কি? সে কথা শুনলে তোরা পাগল হয়ে যাবি, আত্মহত্যা করবি। কেন? আমি পাগল হব কেন? আর আত্মহত্যাই বা করবো কেন? কিচ্ছুই আমি বুঝতে পারছি না। বিপ্লবের কাছে আমাকে জানতে হবে আসল ব্যাপারটা কি। বিপ্লব, এই বিপ্লব, আমার কথা শোন। বিপ্লব, ইয়ে শর্মা,
ওই ছেলেটাকে কেমন দেখলে বলো তো? কোন ছেলেটি? ওই যে যার সঙ্গে এতক্ষণ কথা বললে, শঙ্কর। কি বুঝলে ছেলেটি কেমন? চমৎকার, ভারী মিষ্টি স্বভাব। ওকে জামাই করব ভাবছি। হ্যাঁ, তাই দেখি খুব ভালো হবে। বাহ 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 বাহ। একা কোত্থেকে বাজালে? আরে বিপ্লবের ছেলে এলাকার বন্ধু। বিপ্লব যখন কলকাতায় লেখাপড়া করত, ওই ছেলেটাও একই সঙ্গে পড়ত। ও, মানে কলকাতায় ওর নিজস্ব 3খানা বাড়ি আছে। হঠাৎ স্টেশনে ওই বিপ্লবের সঙ্গে দেখা হতেই ওকে বাড়িতে নিয়ে এলো। হ্যাঁ, একেই বলে প্রজাপতির খেলা। তা ভালোই হলো। সত্যি কথা বলতে কি জানি, মালার মিলনের মেলামেশা নিয়ে গায়ে যে সব বিচ্ছিরি আলোচনা হচ্ছে, শুধু আপনার ভয়ে কেউ কিছু বলছে না। স্ত্রী আলোচনা যারা করে, মনটাও তাদের কদর্যতায় পূর্ণ। মালা হচ্ছে আমার মেয়ে। মেয়ের ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে। মিলন মালার ভালোবাসার মধ্যে এতটুকু খাত নেই। ছোটবেলা থেকেই ওরা যেভাবে যে মন নিয়ে মেলামেশা করছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। না, কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। কেন? সেদিন সন্ধ্যাবেলায় আমবাগানে যে কাণ্ড দেখলাম, ছি, 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 ছি। কি দেখলে? বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ, মানে আমবাগানে দেখলাম মিলন মালার কোলে মাথা রেখে বাঁশি বাজাচ্ছে। না, মালা মিলনের কোলে মাথা রেখে, তারপর দুজনের কি কথা। তারপর মিলন বলছে, মালা তুই আমার বউ। মালা বলছে, তুমি আমার জন্ম জন্মা। খুব হয়েছে। আরেকটু সময়। ওই তারপর দুজনের মধ্যে যে কাণ্ড, আমি আর বলতে পারছি না। ছি, ছি, ছি। শোনো শর্মা, এত ভনিতা না করে সন্ধেবেলায় ওই আম বাগানে কি দেখেছো সে কথাই বলো। তাহলে বলি, হ্যাঁ বলো। মালার কোলে শুয়ে মিলন। এই যে কি কাণ্ড! থাক! আমি সব বুঝতে পেরেছি। এই আমার মেয়ে, আমার বংশের মুখ ডুবাবে ওই কুলাঙ্গার কন্যা। না, এ হতে দেবা যায় না শর্মা। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আমি ভেবে পাচ্ছি না। না না, এর মধ্যে আর ভাবাভাবের কি আছে? ভগবান যখন ভালো ছেলে মিলিয়ে দিয়েছে, চটপট মালা মায়ের বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই মাসের মধ্যে ওই হতভাগীকে আমি বিদায় করব। শর্মা, সময় খুব কম। এই বিয়ের সমস্ত কাজের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। চলে এসো। নিশ্চয়ই নব। ওরে বাবারে, আশ্চর্য! এখনো তো জামা কাপড় পরা হলো না। মেয়েদেরকেও তুই হার মানিয়ে দিলি। আমি চললাম। কিন্তু আমি এই চললাম। দাদা! আরে ও দাদা! আপনি এত ব্যস্ত ভাবে কোথায় যাচ্ছ? স্কুলে কি অসময়ে! রিহার্সাল আছে। আর ছাড়ুন।
না, কেন? আরে রিহার্সাল তো আমারও আছে, তাই আমি রিহার্সাল দিতে এসেছি। রিহার্সেল? হ্যাঁ, রিহার্সাল তোমার সঙ্গে ভবিষ্যতে মেলামেশার। তার মানে? কিছু শোনোনি মানে? আপনার মানে, এই যে শুনলেন? হ্যাঁ, বলুন। আপনার মানে শুনবার মতো সময় আমার নেই। আমি চললাম। দেখো, তুমি হচ্ছ বিপ্লবের বোন, তোমার কথা থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি। মেয়েদের সঙ্গে যারা গায়ে পড়ে ঘনিষ্ঠতা করতে আসে, মালা, এই মালা বুঝলেন? মালা তাদেরকে ঘৃণা করে। মালা? হ্যাঁ, আমি মালা, আপনার বন্ধু ওই বিপ্লব নয়। এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা মালা, আমি অতি একটা নির্লজ্জ বেহায়া। এই যে আপনাকে সভ্য শিক্ষিত করবার জন্য আপনার বাবা মা টাকা পয়সা খরচ করে একেবারে পরিশ্রম করেছে, একেবারে ভস্যে ঘি ঢেলেছে। মালা, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সহবত শিক্ষাও তুমি পাওনি। শঙ্কর, হ্যাঁ বলুন বলুন দাদা বাবু। তুমি কিছু মনে করো না, মানে ও এখনো কিছু জানে না। আচ্ছা তুমি একটু ঘুরে এসো, আমি মালার সঙ্গে দু একটি কথা ঠিক আছে বলতে দাদা চাই। বাবু, আসি, নমস্কার। শঙ্করকে অপমান করে কথা বলছিস কেন? জানিস ওর সঙ্গে আমাদের সম্পর্ক? উনি দাদা ছেলেবেলার বন্ধু, এছাড়া আর কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। জানা নেই বলেই তো তোমাকে জানাতে এসেছি। শঙ্করের সঙ্গেই অল্প কিছুদিনের মধ্যেই এই বাড়িতে একটা মধুর সম্পর্ক হতে যাচ্ছে। তাই আমি চাই আজ থেকে ওই শঙ্করের সঙ্গে খুব সহজভাবে মেলামেশা করবে। তুমি চাইলেও একটা একটা লম্পটের সঙ্গে মালা, ধনকে মানুষের মনকে বশ করা যায় না দাদা। এ বিয়েতে মালার মত নেই বাবা। কি বলছো বিপ্লব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও এখন বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। মত নেই তো কেন তুমি ওকে জোর করে বিয়ে দিতে চাইছো? তুমি এর কথা বলছো বিপ্লব? না বলে উপায় কি বাবা? এই মাত্র মালা যে কথা বললে, তা সত্ত্বেও যদি শঙ্করের সঙ্গে ওকে বিয়ে দাও, আর তার পরিণাম কি হবে তুমি ভেবে দেখেছো বাবা? বিপ্লব, মনে মনে কোনোদিনই ও শঙ্করকে স্বামী বলে ভাবতে পারবে না বাবা, শান্তি পাবে না। হয়তো হয়তো কেঁদে কেঁদে মালার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আর তাছাড়া মিলনও যে খুব ভালোবাসে। যে মুহূর্তে মিলন শুনবে মালার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, সেই দুঃখে মিলন পাগল হয়ে যাবে। দুটো জীবন ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি বাবা, আমি তোমারই ছেলে, আর মালা আমার ছোট বোন। দাদা হিসেবে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপরেও কিছু বর্তায়। তাই আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি বাবা, ওদের ভালোবাসা ব্যর্থ করে দিও না। চুপ! তোমাদের অন্যায় জেদের কাছে
আমি কখনো মাথা নত করতে চাই না। সবাই বলবে ওই অপনি মুখুজ্জের মেয়ের বিয়ে হয়েছে একটা বাউন্ডলের ছেলের সঙ্গে, একটা মাতালের সঙ্গে। না, আমি তা হতে দেব না। সোনামালা, ওই শঙ্করের সঙ্গেই তোমার বিয়ে হবে, এই কথাটাই ঠিক। কিছুতেই তার অন্যতা হবে না। হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখো মালা, আজ থেকে এই বাড়ির বাইরে বেরোবে না। কথাটা মনে থাকে যেন। ঠিক ঠিক এই কথাটাই কাল তোকে আমি বলতে চেয়েছিলাম মালা, কিন্তু কিন্তু আমি বলতে পারিনি দাদা মালা। কাঁদিস নে, কাঁদিস নে বোন, কাঁদিস নে। দাদা মিলনকে না পেলে আমি যে বাঁচবো না দাদা। মালা, সে যে আমার 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 সবটুকু জুড়ে বসে আছে। জানি, আমি সবই জানি রে বোন, কিন্তু এছাড়া যে আর আছে আছে দাদা আছে, একটা উপায় আছে। এই এই দেহে মিলন ছাড়া আর কারোর কোনো অধিকার নেই। এই মন মিলন ছাড়া আর কারোর কথা সে ভাবতে পারে না। মালা। আর সেই মিলনের সঙ্গে যদি মালার মিলন না হয়, তাহলে এমন জায়গায় গিয়ে আমরা মিলব যেখান থেকে আমাদের মিলন কেউ কেউ বিচ্ছিন্ন করতে মালা, কেউ ভাঙতে পারবে না। ও কি কুক্ষণে যে আমি শঙ্করকে এই বাড়িতে এনেছিলাম। মালা, এই মালা, দুঃখ করো না মা, তোমাদের ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু উপায় নেই। যে আগুন আমি জ্বেলেছি সেই আগুনে শুধু আমি জ্বলে মরি। সেই আগুনের আজ আমি তোমাদের গায়ে লাগতে দেব না মা। বহি তোদের দু ভাইকে ঘিরে আমি কত স্বপ্ন দেখেছিলাম, ভেঙে গেল, করেই সব শেষ হয়ে গেল। তার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। জমি বর্গা দিয়ে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছ, লক্ষণের মতো ভাই মিলন যে নিজেকে বঞ্চিত করে শুধু আমাকেই বড় করতে চেয়েছে, কিন্তু আমি কি করলাম, কি করলাম?
তুচ্ছ একটা নারীর মোহে পড়ে এই সমাজে আমি কত ছোট হয়ে গেলাম, কত ছোট হয়ে গেলাম। বড় দুঃখ শুয়ে আমি তোদের মানুষ করেছি, তোকে লেখাপড়া শিখাতে গিয়ে এই সমস্ত জমি আমি বাধা দিয়েছি। লোকের ধান ভেঙে আমি সংসার চাচ্ছি, তাতেও আমার কোনো কষ্ট হয়নি রে। ভেবেছি তোরা একদিন বড় হবি, লোক কোষের মতো তোরা দু ভাই এই মায়ের পাশে থাকবি। আমি তোমাদের বলবো না মা, তোমাকে আর মিলনকে আমি ভুলে যাব সেই দিন, যেদিন তোমাদের এই মোহিত পৃথিবীতে থাকবে না। মোহিত, মোহিত। যত দূরেই থাকি না কেন মা, মনে রেখো এই মনটা যে আমার তোমাদের কাছে এখনো কি তোমার কথাবার্তা শেষ হলো না? স্ট্যান্ড কি তোমার জন্য অপেক্ষা করবে? যার যা সুব্যবস্থা, রিক্সা নেই, ট্যাক্সি নেই। এই ঘন্টা লাগবে স্টেশনে যেতে, সেটা কি তোমার খেয়াল আছে? বৌমা, তোমাকে আমি বুঝাতে বাকি রাখিনি, তবু আবারও বলছি, মাথাটা একটু ঠান্ডা করো মা। নিজের বাড়ি ঘর ফেলে তুমি চলে যেও না মা। লাগে না, এখানে যদি থাকার মতো আমার কোনো সুব্যবস্থা থাকতো তাহলে গ্রাম ছেড়ে যেতাম না। তোমার মতো আধুনিকা মেয়ে এ গায়ে তো আরো অনেক আছে, কই তাদের তো থাকতে অসুবিধা হচ্ছে না। দয়া করে আপনার প্যান্ট চুপ করুন। দীপালি! হ্যালো, বলো, চোখ দিয়ে যে আগুন বের হচ্ছে। এই এই তুমি মারবে নাকি আমাকে? বলো, তুমি মারবে নাকি আমাকে? বলো বলো বলো। মারলেও মারলেও যে তোমার স্বভাব শুধরাবে না। তুমি হচ্ছ সৃষ্টিকর্তার আজব সৃষ্টি, সব শাসনের বাইরে। এতদিনে বুঝলে? হ্যাঁ, এতদিনে আমি বুঝতে পেরেছি তুমি বিবেকে বুদ্ধিহীনা। হৃদয় বলতে তোমার কিছু নেই, চমক লাগা রূপের অন্তরালে তোমার ওই নাগিনীর ফলা মাথা তুলে আছে। তুমি চিনো শুধু টাকা। ভালোবাসা হচ্ছে তোমার কাছে খেলার পুতুল। ভেবেছো এই জীবন ধারণের জন্য দুমুঠো অন্ন আর পরনের একখান বস্ত্র দিলেই বুঝি সব শেষ হয়ে যায়, তাই না? না, তা কিছুতেই চাই
চায়? চায় স্বাধীন সত্তা নিয়ে তারা বাস করতে। হ্যাঁ, এই যুগের তালে তাল মিলিয়ে চলতে, হাসি আর আনন্দতে তারা দিনরাত উপভোগ করতে চায়। রূপের যৌন সে ওই মানুষের চোখ ধাঁধিয়ে দিয়ে আর স্বেচ্ছাচারিতার চরম সীমায় পৌঁছাতে তাই না? থাক বাবা থাক, শুভ যাত্রাকালে আর ঝগড়া করে অশান্তি বাড়াস না বৌমা। এই নির্লজ্জের মতো আমারও বলছি মা, আমার মোহিতকে তুমি চিনতে চেষ্টা করো। এই, কি হলো? কি হলো? তোমার বিদায় পর্ব কি এখনো শেষ হলো না? ট্রেন কি তোমার জন্য অপেক্ষা করবে? কে বিলম্ব শেষ করছে? একি দাদা বৌদি, তোমরা সাহস করে কোথায় যাচ্ছো? মিলন, আমরা আমরা আজ তোর বৌদিকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি। সত্যি সত্যি তোমরা চলে যাবে দাদা? কেন? তুমি তো দেখতেই পাচ্ছ। কেন যাবে বৌদি? আমাদের সংসারে অভাব বলে আর আমাদের অভাব থাকবে না। শয়তান ভক্ত ঘোষালের কাছ থেকেই আমি সমস্ত জমির দলিল নিয়ে এসেছি। থেকে এই 5 বিঘে জমি বাহ, 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 বাহ। ভালোই তো হলো, ভালোই তো হলো। তাহলে তোমরা তো একেবারে আমাকে জমিদার হালে রাখবে। তাই রাখবো বৌদি, তাই রাখবো। তুমি যা চাও আমরা 2 ভাই মিলে প্রাণপণ চেষ্টা করে তোমার অভাব আমরা ঘুচাবো। তবু তবু তুমি এই দাগকে সরিয়ে আমাকে তুমি কাঙাল সাজিয়ে দিও না বৌদি, কাঙাল সাজিয়ে দিও না। মিলন, দাদা, তোমাকে ছেড়ে আমি যে থাকতে পারবো না দাদা। তুমি আমাকে একা ফেলে চলে যেও না দাদা। মিলন ভাই আমার। ভাতৃ প্রেম যখন এতই প্রখর, তাহলে দেখে নাও তোমার দাদাকে। আমি তার ওকে জোর করে নিয়ে যাচ্ছি না। বৌদি, তুমি মেয়ে ছেলে, মা মা তো কখনো এমন কঠিন হয় না বৌদি। বৌদি, যে দেখো আমার মুখের দিকে, আমি সত্যি তোমার লক্ষণের মতো দেব, মায়ের মতো আমি চিরদিন তোমার সেবা করব। স্নেহের চোখে একবার আমার দিকে তাকাও। তোমাদেরকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, সব তুমি নষ্ট করে দিও না বৌদি। মিলন, নষ্ট করে দিও না। তোমার মনেও স্বপ্ন আর আশা আছে। বৌদি, চেনবার চোখ যদি তোমার থাকতো তাহলে তুমি এক আঘাত দিয়ে আমায় কথা বলতে না। আমি ইচ্ছে করে লেখাপড়া করিনি। আমার এই দুঃখিনী মা 2 ভাইয়ের পড়ার খরচ চালাতে পারবে না বলে দাদাকে লেখাপড়া শিখি ভালো ভালো একটা চাকরি করছে। এই তো আমাদের সবচেয়ে বড় আনন্দ। বিদ্যান দাদার ভাই বলে নিজেকে পরিচয় দিতে এই সমাজে মানুষের কাছে আমার বড় গর্ব হয় বৌদি।
বড় গর্ব হয়। অসহ্য! তোমাদের এই প্যান-প্যানে সহ্য করে এই কি হলো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে? তুমি যাবে কিনা তাই তুমি যেও বলো। না বৌদি, তুমি যেও না। আমাদের এই হাসি খুশি সংসার এমনি করে তুমি ভেঙে দিও না। আমাদের চোখের জল ফেললে তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না বৌদি। বৌদি, না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না বৌদি। মিলো, আমি কোথাও তোমাকে যেতে দেব না। যেও না বৌমা। আমি আমি যখন মন স্থির করেছি এ বাড়ি থেকে যাব, তবে চলে যাব। তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। মিলো, মা, দুঃখ করিস না মিলো। তোর মতো ভাইকে ছেড়ে যেতে আমারও মন চাইছে না। তোকে ছেড়ে থাকতে আমি পারবো না রে মিলন, পারবো না।